1970-এর ঘূর্ণিদুর্গত বিধ্বস্ত দক্ষিণাঞ্চল ঘুরে এসে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পল্টন ময়দানে বিশাল জনসভায় আবেগাপ্লুত হয়ে বক্তৃতা করলেন। তার বর্ণনা শুনে সভায় উপস্থিত কবি ও সাংবাদিক শামসুর রহমান লিখেছিলেন সফেদ পাঞ্জাবি কবিতাটি। সেখানে উঠে এলো পল্টনের মাঠে দুর্গত এলাকা প্রত্যাগত বৃদ্ধ মাওলানা ভাসানী কি বলেন তা শুনতে ছুটে আসা শিল্পী, কবি, দেশি বিদেশি সাংবাদিক, খদ্দের, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী, সমাজসেবিকা, ক্যামেরাম্যান, অধ্যাপক, গোয়েন্দা, কেরানির কথা। ভাসানী এলেন মঞ্চে, তুলে ধরলেন দুর্গতের হাহাকার কত তীব্র হতে পারে। রাজনীতিবিদদের প্রতিষ্ঠিত বর্গে মাওলানা ভাসানীকে ব্যাখ্যা করা সহজ নয়। পরিচিত রাজনৈতিক বা তাত্ত্বিক ভাষায় তিনি কথা বলতেন না। সুনির্দিষ্ট কোনো তত্ত্বে দীক্ষা নেয়ার মানুষ তিনি ছিলেন না। মুক্তিযুদ্ধের সময় হায়দার আকবর আলী খান রণকে ভারতের সিপিএম নেতা হরে কৃষ্ণ কুমার বলেছিলেন, তোমাদের কি সৌভাগ্য, তোমরা মিত্র হিসেবে মাওলানা ভাসানীর মতো একজন জননন্দিত নেতাকে পেয়েছ। হরে কৃষ্ণ কুমারের মতো পোর খাওয়া ভিনদেশি কমিউনিস্ট নেতা মাওলানা ভাসানীর গুরুত্ব বুঝলেও দ্বিধাহীনভাবে বলা যায় শেষ পর্যন্ত এদেশের কমিউনিস্টরা তাকে ভুল বুঝেছিলেন। কি ব্যাকুলতায় মাওলানা তার ধবধবে একটি পাঞ্জাবি দিয়ে সব বিক্ষিপ্ত বেআব্রু লাশ ঢেকে দিতে চান, তা তত্ত্বের জমিনে সৃষ্টি করবে বিক্ষিপ্ত কিছু বক্ররেখা, যা আপাতভাবে কোনো অর্থ প্রকাশ নাও করতে পারে। যেমন মওলানা রাবেককে অর্থহীন মনে করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে বৈঠকে মাওলানা ভাসানী বাংলার কৃষকদের দুঃখ দুর্দশার কাহিনী বর্ণনা করতে গিয়ে হু হু করে কেঁদে ফেলেন। জিন্নাহর মন্তব্য ছিল, অমন আবেগপ্রবণ নেতা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। মাওলানা ভাসানী কখনো রাষ্ট্র পরিচালনা করবেন এমনটি ভাবেননি। তিনি শুধু চেয়েছিলেন রাষ্ট্রের নিম্নবর্গের মানুষগুলোর দুঃখ দুর্দশার কথা রাষ্ট্রের কর্ণধারদের কর্ণে পৌঁছে দিতে। তিনি ছিলেন মজলুম মানুষের নেতা। ক্ষমতার অধিকারী না হয়েও রাজনৈতিক ক্ষমতার পালা বদলে তার ছিল অত্যন্ত শক্তিশালী ভূমিকা। 1964 সালে তিনি প্রেসিডেন্ট আইয়ুব খানের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানে রাজবন্দীদের মুক্তির বিষয়টি তুলে ধরেন তিনি। আরও তুলে ধরেছিলেন মেহনতি মানুষের দাবি দেওয়ার কথা। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দাবি দেওয়ার ব্যাপারে আইয়ুব খানের কথা ছিল, রাষ্ট্রের পক্ষে এসব দাবি মেনে নেওয়া সম্ভব নয়। মাওলানাকে তিনি জিজ্ঞেস করেন, কিভাবে এসব দাবি পূরণ করা সম্ভব? মাওলানার জবাব ছিল, তিনি জানেন না কিভাবে এসব দাবি পূরণ করতে হয়। তিনি একজন অ্যাজিটেটর। দাবি কিভাবে পূরণ করতে হয় সেটা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তাদের বিষয়। আইয়ুব খানের সঙ্গে মাওলানা ভাসানীর এই বৈঠক নিয়ে অনেক বিরূপ সমালোচনা হয়েছিল। সমালোচনা যাই হোক না কেন, তিনি আইয়ুবের সঙ্গে সাক্ষাতে জনগণের কথাই বলেছিলেন। 1969-এর গণ অভ্যুত্থানের সময় মাওলানা ভাসানীর বিরুদ্ধে তার প্রতিপক্ষ দক্ষিণপন্থী রাজনৈতিক নেতা ও রাজনৈতিক দলগুলো কঠোর সমালোচনা সুরে বলতো, মাওলানা জ্বালাও পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাসী, তার রাজনীতি ধ্বংসাত্মক রাজনীতি। আন্দোলনের এক পর্যায়ে মাওলানা পশ্চিম পাকিস্তান সফর করেন। সেখানে বিভিন্ন শহরে বিশাল সব জনসমাবেশে অত্যন্ত জ্বালাময়ী ভাষায় তিনি বক্তব্য রাখেন। এ সফরে তিনি করাচিতে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্য দেওয়ার পর শুরু হয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন। সাংবাদিকরা জিজ্ঞাসা করল, মাওলানা আপনি কেন বারবার জ্বালাও পোড়াওয়ের কথা বলছেন? এর জবাবে মাওলানা ভাসানী বললেন, এসব তো আমার কথা নয়, এসব কথা তো বলেছেন আমার এবং আপনাদের প্রিয় কবি ইকবাল। তার পরপরই তিনি ইকবালের সেই বিখ্যাত কবিতাটি আবৃত্তি করতে শুরু করলেন। বললেন, ইকবালই তো বলেছেন, যে ক্ষেতের ফসল পায় না খেতে কৃষাণ, সে ক্ষেতে আগুন জ্বালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও। অবাক বিস্ময় মাওলানা ভাসানীর সহকর্মীরা লক্ষ্য করলেন, সম্মেলন কক্ষ জুড়ে উপস্থিত সব সাংবাদিকই তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে ইকবালের কবিতাটি আবৃত্তি করতে শুরু করেছে। কমিউনিস্টরা তাদের রাজনৈতিক প্র্যাকটিসে রাষ্ট্রতত্ত্বের বহু ব্যবহার করে। ভাসানীর মাঝে এ বৈশিষ্ট্য ছিল না বলে তিনি মার্কস লেনিন পড়েননি বলেও অনেকে ধারণা করতেন। একজন মজলুম জননেতা হিসেবে মাওলানা তার রাজনীতিতে মার্কস লেনিনের দর্শনের মূল নির্যাস গ্রহণ করেছিলেন। তার প্রমাণ পাওয়া যায় 1969 সালেই মার্শাল ল জারি হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে কমরেড সমর সিংহের উদ্দেশ্যে দেয়ার পাকিস্তানের রাষ্ট্র চরিত্র সম্পর্কে মাওলানার গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন মন্তব্য থেকে, যেখানে তিনি বলেছিলেন, তোমরা কমিউনিস্টরা পাকিস্তান রাষ্ট্রটাকে চিনলা না। বাস্তব রাজনীতিতে মাওলানা ভাসানী তার স্বভাবসুলভ জনগণের ভাষায় কথা বলেছেন, জনগণের কথাই বলেছেন। তিনি ছিলেন মজলুম জননেতা, মার খাওয়া মানুষের নেতা। বামপন্থী বন্ধুরা তাকে লাল মাওলানা বলতে পছন্দ করেন। তবে মাওলানা ভাসানীকে হয়তো এক রঙে বেঁধে রাখা যায় না, সেখানে একটার সঙ্গে মিশে যায় আরেক রং। তাকে সরল রেখায় পাঠও সম্ভব নয়, কারণ ভাসানী মানুষের মতো, এই উপমহাদেশের মতোই বহুমাত্রিক। এই মাটিকে আত্মস্থ না করে এই মাটির কৃষক চেতনা এবং কৃষক বিদ্রোহের ইতিহাসের
নিবিড় পাঠ ছাড়া তাকে বোঝা অসম্ভব।